হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর হিস্ট্রির থার্ড সামেটিভ এক্সামের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ অ্যানুয়াল এক্সামে তোমাদের চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত থাকবে। এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের জন্য করেছি। এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো পরীক্ষার আগে তোমরা ভালোভাবে পড়বে। আশা করছি তোমরা বেশিরভাগ প্রশ্নে কমন পেয়ে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 2 বা 3 মার্কস করে থাকবে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে পড়বে। প্রথম প্রশ্ন দেখো, ক নম্বর প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? উত্তরটা দেখো, পাট্টা হেডিং করে নেবে। জমিতে কৃষকদের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, এই রটা কেটে দেবে, এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। নেক্সট হেডিং করবে কবুলিয়াত। কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে যে দলিল দিত তাকে কবুলিয়াত বলা হতো। এখানে একটা আকার দিয়ে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, ওয়াতন বলতে কি বোঝায়? উত্তরটা হবে, ওয়াতন শব্দের অর্থ হলো নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ। সাধারণ মানুষের কাছে নিজের ভিটে বা এলাকা ছিল ওয়াতন। রাজাদের কাছে তার রাজ্য ছিল তাদের ওয়াতন। নেক্সট প্রশ্ন দেখো, মারওয়ার বলতে কি বোঝো? উত্তরটা হবে, মারওয়ার শব্দটি এসছে মরুওয়ার কথাটি থেকে, যার অর্থ হলো মরু অঞ্চল। রাজস্থানী ভাষায় ওয়ার বলতে একটি বিশেষ অঞ্চলকে বোঝায়। মারওয়ার রাজ্যের রাজধানী ছিল যোধপুর। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নটা দেখো, সুলহ ই কুল কি অথবা তিন ই ইলাহি কি? এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আমি ডবল স্টার দিয়ে দিলাম। উত্তরটা হবে, সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত বা সুলহ কুল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তরটা হবে, মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতানি আমলে গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরে রাজধানী গড়ে তুলতে চাননি, তাই তিনি নতুন এলাকায় শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন। সম্রাট শাহজাহান প্রতিষ্ঠিত শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায়। এটি পুরনো দিল্লি থেকে খানিকটা দূরে অবস্থিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো, দিল্লির নাম হজরত ই দিল্লি হয়েছিল কেন? উত্তরটা হবে, সুলতানি আমলে দিল্লির নাম হয়েছিল হজরত ই দিল্লি, কারণ ইরাকের বাগদাদ শহর ছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র। কিন্তু মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে এই শহরের অনেক ক্ষতি করেছিল। এর ফলে বাগদাদ শহরের গুরুত্ব কমে গিয়েছিল। বাগদাদের এই দুরবস্থার সময় দিল্লির গুরুত্ব বেড়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, কসবা শব্দের অর্থ কী? উত্তর হবে, কসবা শব্দের অর্থ হলো শহরতলি বা মূল শহরের পাশে গড়ে ওঠা ছোট শহর। দিল্লির আশেপাশে অনেক কসবা বা শহরতলি গড়ে উঠেছিল, এগুলিকে ছোট শহরও বলা যায়। পরের প্রশ্ন দেখো, দাদন বলতে কি বোঝায়? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে, দাদন শব্দের অর্থ অগ্রিম। ইউরোপীয় বণিকরা ভারতীয়দের দাদন বা অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে উৎপাদিত সামগ্রী কম দামে কিনে নিত। নেক্সট প্রশ্ন দেখো, বাসরা বা বেসরা বলতে কি বোঝায়? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা দেখো, সুফিদের মধ্যে যারা ইসলামের আইন মেনে চলতেন তাকে বলা হতো বাসরা। সুফিদের মধ্যে যারা ইসলামের আইন মেনে চলতেন না তাদের বলা হতো বেসরা। নেক্সট প্রশ্ন দেখো, সিলসিলা কাকে বলে? উত্তরটা হবে, সুফি সাধকগণ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিলেন। সুফি সাধকদের গোষ্ঠীকে সিলসিলা বলা হতো। এরপরের প্রশ্ন দেখো, চাহারবাগ বলতে কি বোঝায়? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা দেখো, চাহারবাগ বলতে বোঝায় 4 ভাগে ভাগ করার সাজানো বাগান। রটা কেটে দেবে। মুঘল সম্রাট বাবরের বাগানের শখ ছিল। তিনি পানিপথের যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুঘল সম্রাটগণ প্রাসাদ দুর্গ বানানোর পাশাপাশি বাগানও তৈরি করতেন।
মুঘল আমলে 4 ভাগে ভাগ করা এরকম সাজানো বাগান তৈরি করা হতো, একে চাহারবাগ বলা হতো। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখো, পিয়েত্রাদুরা কি? উত্তরটা দেখো, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে রটা কেটে দেবে। স্থাপত্য শিল্পে এক নতুন শিল্পরীতি লক্ষ্য করা যায়। এই সময় শ্বেত মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে কারুকার্য করা চল শুরু হয়। এই শিল্পরীতিকে পিয়েত্রাদুরা বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তরটা দেখো, ক্যালিগ্রাফি হেডিং করে নেবে। মধ্যযুগের ভারতে যখন ছাপাখানার প্রচলন হয়নি, তখন বইপত্র, সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো। সেখানে সুন্দর হাতের লেখা শিল্পের খুব চর্চা হতো। একে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলে। নেক্সট হেডিং করবে মিনিয়েচার। মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগের বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনের ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হতো। নেক্সট প্রশ্ন দেখো, মঙ্গল কাব্য কি? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে, মঙ্গল শব্দের অর্থ হলো ভালো। যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো, সেই কাব্যে বলা হতো তার পুজো করার ফলে অনেক মঙ্গল হয়েছে। মধ্যযুগের বাংলায় চণ্ডী, মনসা ও ধর্ম এসব দেবদেবীর পূজার প্রচলন ছিল। এইসব দেবদেবীর পূজা করার সময় তাদের মহিমা গান গেয়ে শোনানো হতো। এইসব গানগুলির মধ্যে একটি কাহিনী থাকতো। এই গল্প বা কাহিনীগুলি নিয়ে যে সাহিত্য লেখা হয়েছে সেগুলিকে মঙ্গল কাব্য বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফল কি হয়েছিল? এটাও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। নেক্সট প্যারা চেঞ্জ করে লিখবে, শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয় সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। এরপর হেডিং করবে পুরন্দরের সন্ধির ফল। পুরন্দরের সন্ধির ফলে ঔরঙ্গজেব শিবাজির মধ্যে লড়াই বন্ধ হয়। শিবাজি ঔরঙ্গজেবকে 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। নেক্সট প্রশ্ন দেখো, পেশওয়া বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো আমি যে প্রশ্নগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। উত্তরে দেখো, শিবাজির শাসন ব্যবস্থায় 8জন মন্ত্রী ছিলেন। এদের বলা হতো অষ্টপ্রধান। এই অষ্টপ্রধান বা 8জন মন্ত্রীর মধ্যে প্রধান ছিলেন পেশওয়া। শিবাজির মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগে পেশওয়ারা সর্বেসর্বা হয়ে ওঠেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, খালসা কি? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে 1699 খ্রিস্টাব্দে শিখ গুরু গোবিন্দ সিংহ শিখদের নিয়ে একটি সামরিক সংগঠন গড়ে তুলেছিলেন। একে খালসা বলা হয়। খালসার কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা। শিখদের সামরিক প্রশিক্ষণ দিয়ে খালসা বাহিনী গঠন করা হতো। পরের প্রশ্নে চলে আসো। 10 নম্বর প্রশ্ন দেখো, শিখদের পঞ্চক বলতে কি বোঝায়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হবে, শিখদের দশম গুরু গোবিন্দ সিংহ শিখদের পন্থ বা পথ ঠিক করে দিয়েছিলেন। তিনি শিখদের 5টি জিনিস সবসময় কাছে রাখতে বলেছিলেন। এই 5টি জিনিসের প্রথম অক্ষর ক, তাই একে 5টি ক বা পঞ্চক বলা হয়। শিখদের পঞ্চক হলো চুল, চিরুনি, বালা, খাটো পায়জামা, তরবারি। পরের প্রশ্ন দেখো, সরকার বলতে কি বোঝায়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে, সরকার শব্দটির ফার্সি শব্দ থেকে এসেছে। সরকার শব্দের ইংরেজি শব্দ হলো গভর্নমেন্ট। গভর্ন শব্দের অর্থ হলো শাসন করা। মধ্যযুগে ভারতের সরকার শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হতো, শাসনকর্তা ও শাসন ব্যবস্থা। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখো, গণতন্ত্র বলতে কি বোঝায়? উত্তরটা হবে, গণতন্ত্র শব্দের অর্থ হলো জনগণ। তন্ত্র মানে ব্যবস্থা। যে দেশে জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে বলে গণতন্ত্র। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। পরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সংবিধান বলতে কি বোঝায়? উত্তরটা হবে, প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়মকানুন আছে। সেই সব নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। বিধান শব্দের মানে নিয়ম। সংবিধান লিখিত বা অলিখিত দুই হতে পারে। ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। নেক্সট প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হবে, যে দেশের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই দুই রকমের ক্ষমতা স্বীকার করা হয় তাকে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা বলা হয়। ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু আছে। নেক্সট প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্র কাকে বলে? উত্তর হবে, যে দেশের সংবিধান অনুসারে একটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। ভারত একটি যুক্তরাষ্ট্র। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
উত্তর হবে যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে স্বায়ত্তশাসন বলে। স্বায়ত্ত শব্দের অর্থ হলো বা নিজের আয়ত্ত বা অধীন। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতি বলতে কি বোঝায়? জেলা পরিষদ কি? এই প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। উত্তরে দেখো, কয়েকটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে একটি ব্লক গঠিত হয়। ব্লকের স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালনার জন্য থাকে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি বলা হয়। নেক্সট প্যারা চেঞ্জ করে লিখবে, কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা। জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে জেলা পরিষদের ওপর। জেলা পরিষদের প্রধানকে সভাধিপতি বলা হয়। আজকে আমি তোমাদের 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত যে অধ্যায়গুলো তোমাদের এক্সামে থাকবে তার মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আজকে আমি তোমাদের বলে দিলাম। নেক্সট দেখো, রচনাধর্মী প্রশ্ন উত্তর। ক নম্বর দেখো, মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু রচনাধর্মী প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে, মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। রাজপুত্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে কর্তৃত্ব প্রতিষ্ঠার হবে জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি, যুদ্ধনীতি। 1 নম্বর পয়েন্ট লিখবে, বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গে রাজপুত রাজকন্যা বিবাহ দেন। 2 নম্বর পয়েন্ট লিখবে, উচ্চ রাজপথ, এখানে হচ্ছে হবে, থটা কেটে দেবে। রাজপথ নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীমল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। নেক্সট 3 নম্বর পয়েন্ট লিখবে, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। পরের পয়েন্টস লিখবে, যুদ্ধনীতি। অনেক রাজপুতরা আকবরের বশ্যতা স্বীকার করলেও মেয়ারের রণথম্বরের রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই একবার মেয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করে মেয়ারের রানা উদয় সিংহ ও তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর বাহিনীর হাতে পরাজিত হলেও তার বশ্যতা স্বীকার করেনি। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। এর পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে, 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা করেন। 320 বছর ধরে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটে। এরপরে হেডিং করবে, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণ। 1 হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি। সুলতানি আমলে ভারতের সুদৃঢ় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লির সুলতানদের আমলে দেশের আইন শৃঙ্খলার উন্নতি ঘটেছিল, যা ব্যবসা বাণিজ্যের বিস্তারে সহায়ক হয়। আইন শৃঙ্খলার হবে, এই কাটা কেটে দেবে। পরের পয়েন্ট লিখবে, নতুন নতুন শহরের পত্তন। সুলতানি আমলে অনেক নতুন নতুন শহরের পত্তন হয়েছিল। পুরনো শহরগুলিতে নতুন করে লোকবসতি শুরু হয়েছিল, ফলে শহরের পত্তন ও বিকাশ বাণিজ্যের বিস্তারে সহায়ক হয়। নেক্সট পয়েন্ট লিখবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। সুলতানি যুগে রাস্তাঘাট, সরাইখানা প্রভৃতি নির্মাণের ফলে বাণিজ্যের প্রসার ঘটে। পরের পয়েন্ট লিখবে, শহরবাসী ও সেনাবাহিনীর প্রয়োজন মেটানো। শহরগুলিতে ব্যবসায়ী, রাজকর্মচারী, শ্রমিক কারিগর সহ প্রচুর লোক বসবাস করত। এখানে শ্রমিকের পর একটা কমা দেবে। তাছাড়া থাকতো বিশাল সেনাবাহিনী। এদের জন্য এবং সুলতান ও অভিজাতদের বিলাস বাসন এবং মূল্যবান জিনিসের প্রয়োজন মেটানোর জন্য সুলতানি আমলে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হতো। পরের প্রশ্নটা দেখো, মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? উত্তর হবে, মধ্যযুগে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। একটি পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই সেখানে জনবসতি গড়ে উঠত।
বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের সমাজ ব্যবস্থা ছিল যৌথ পরিবার ভিত্তিক। নেক্সট পয়েন্ট লিখবে ঘরবাড়ি। গ্রামের বাড়িঘর ছিল মাটি, টালি, খড় বা পাতা দিয়ে তৈরি। এর পরের পয়েন্ট লিখবে জীবিকা। গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাসের সাথে যুক্ত ছিল। যাদের চাষবাস ছিল না তাদের কষ্ট করে জীবন কাটাতে হতো। তখনকার দিনে উৎপাদিত প্রধান খাদ্যশস্য ছিল গম, ধান, তিল, মসুর এবং বিভিন্ন শাকসবজি প্রভৃতি। কৃষকরা খাজনা দেওয়ার পর বাকি অংশ ভোগ করত। গরিব মানুষ সারাদিনে একবার পেট ভরে খেত। তাদের জামা কাপড়ও যথেষ্ট ছিল না। পরের পয়েন্টস লিখবে উৎসব। গ্রামের মানুষ বিভিন্ন পালা পার্বণে আনন্দ উৎসব পালন করত। এগুলো ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। লোকগান, নাচ, জাদুঘরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। এর পরের প্রশ্ন দেখো, মুঘল যুগের শেষের দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল? এই কৃষি সংকটের ফল কি হয়েছিল? উত্তরটা হবে মুঘল যুগে অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। মুঘল যুগের শেষ দিকে বিভিন্ন কারণে কৃষি সংকট বেড়ে গিয়েছিল। এরপরে এরপরে হেডিং করবে কৃষি সংকটের কারণ। এক হচ্ছে কৃষি নির্ভর জনসংখ্যার বৃদ্ধি। মুঘল যুগের শেষের দিকে ফসলের উৎপাদন বেড়েছিল, কিন্তু তার তুলনায় কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিল। 2 নম্বর লিখবে মুঘল কর্তৃত্বের শিথিলতা। মুঘল সম্রাট ঔরঙ্গজেব দীর্ঘদিন দাক্ষিণাত্যে যুদ্ধ করেও সুদৃঢ় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। তখন দাক্ষিণাত্যের মুঘল মনসবদার রাজস্ব আদায়ের জন্য মারাঠা সর্দারদের সাহায্য নিত। অর্থাৎ ওইসব অঞ্চলে মুঘলদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে গিয়েছিল। 3 নম্বর পয়েন্ট লিখবে দ্রব্যমূল্য বৃদ্ধি। সপ্তদশ শতকে জিনিসপত্রের দাম বেড়েছিল। এই সময় মুঘল অভিজাতরা জমি থেকে তাদের আয় বাড়াতে চেয়েছিল। তারা জমিদার ও কৃষকদের বেশি রাজস্ব দেওয়ার জন্য চাপ বাড়িয়েছিল। নেক্সট পয়েন্ট লিখবে কৃষক বিদ্রোহ। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আরেকদিকে বাড়তি রাজস্ব দেওয়ার চাপের ফলে কৃষকরা ক্ষুব্ধ হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। অনেক সময় জমিদাররাও কৃষকদের বিদ্রোহে মদদ দেয়। এরপর হেডিং করবে কৃষি সংকটের ফল। মুঘল যুগের শেষের দিকে কৃষি সংকটের ফলে এক হচ্ছে কৃষক বিদ্রোহ হয়েছিল। আবার কোনো কোনো অঞ্চলে কৃষকরা রাজস্ব দিতে না পেরে গ্রাম ছেড়ে পালিয়ে যেত। তখন তাদের জমিতে চাষও হতো না, আবার রাজস্ব পাওয়া যেত না। 2 হচ্ছে এর ফলে জায়গিরদারি ও মনসবদারি সংকট সৃষ্টি হয়েছিল, যা মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। নেক্সট প্রশ্ন বা লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা বিষয়ে একটি টিকা লেখো। এটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা দেখো, পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত আছে। একটা দাঁড়ি হবে। এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা 2 ভাগে বিভক্ত, পৌর ও গ্রামীণ। এরপর হেডিং করবে পৌর। ছোট ও মাঝারি শহরে পৌরসভা এবং বড় বড় শহর কলকাতা, হাওড়া, শিলিগুড়ি প্রভৃতিতে পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকে। নেক্সট লিখবে গ্রামীণ। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। 3টি স্তর হলো গ্রামে গ্রাম পঞ্চায়েত, ব্লকে পঞ্চায়েত সমিতি এবং জেলায় জেলা পরিষদ। এরপর লিখবে নির্বাচন। পৌরসভা ও পঞ্চায়েতের নির্বাচনে ওই এলাকার 18 বছর বা তার বেশি বয়স্ক নাগরিকগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। পৌরসভা ও পঞ্চায়েতের সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। এরপরে লিখবে পৌরসভা ও পঞ্চায়েতের কাজ। পৌরসভা ও পঞ্চায়েতের কাজ হলো, 1 হচ্ছে এলাকার জনগণের সেবামূলক কাজ করা, 2 হচ্ছে এলাকার উন্নয়ন করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা, 3 হচ্ছে এলাকার স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, পরিচ্ছন্নতা, বনসৃজন প্রভৃতি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা। আজকে আমি তোমাদের তাহলে 5টা ইম্পর্টেন্ট রচনাধর্মী প্রশ্ন আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারগুলো থেকে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আমি এটা সাজেশন তোমাদের দিয়ে দেবো, তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে দেখে নেবে, তাহলে আশা করছি সেখান থেকে তোমাদের সব প্রশ্নই কমন এসে যাবে। আমার আজকের সাজেশন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।